কিছুদিন যেতে না যেতেই অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যদি এই মব চলতে থাকে তাহলে তাদের থাকা না থাকায় আর কিছু যায় আসে না। ফলে তারেক রহমানের মতো ব্যক্তি যারা কিনা জামাতের মতো দলকে সাথে নিয়ে দীর্ঘদিন একসাথে চলেছে, তারাও কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে ধর্মীয় উগ্রবাদ থেকে সাবধান। দেখেন, এই যে মব যে শব্দটি বাংলার রাজনীতিতে আমরা আবার দেখতে পেলাম, এটা খুব সুস্পষ্টভাবেই সুশাসনের সংকট এবং এটা একটা দুঃখজনক রাজনৈতিক ব্যর্থতা। অর্থাৎ অভ্যুত্থানের জনগণ যে ম্যান্ডেট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তারা এই মবকে নিয়ন্ত্রণের জন্যে তাদের যে সক্ষমতা থাকার কথা ছিল এবং সক্ষমতা প্রদর্শনের কথা ছিল, সেটি করতে তারা ব্যর্থ হয়েছেন বলেই কিন্তু এই মব নামক এই দানবের জন্ম হয়েছে। এবং কিছুদিন যেতে না যেতেই অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যদি এই মব চলতে থাকে তাহলে তাদের থাকা না থাকায় আর কিছু যায় আসে না। ফলে তারা কিন্তু তখন কথা বলতে শুরু করেছে। অর্থাৎ তাদের বোধোদয় হতে যেটুকু সময় লাগলো, ততদিনে মব কিন্তু তার থাবা অনেকটাই বিস্তার করে ফেলেছে এবং দৃশ্যমান মব এবং অদৃশ্য মব দুটোই কিন্তু এখন চলছে। এবং বিভিন্ন আমরা পর্যায়ে উপদেষ্টাদের কারো কারো মুখ থেকে আমরা বলতে শুনেছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দায়ী চাঁদাবাজি। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছেন না, ফলে দ্রব্যমূল্য বাড়ছে। তাহলে এই চাঁদাবাজির সোর্সটা কি, তার পাওয়ার হাউসটা কি? তার পাওয়ার হাউসও কিন্তু এক ধরনের মব। ফলে এই মবের নাম করেই আপনার ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, এই মবের নাম করেই কিন্তু সন্ত্রাস হয় এবং এই মবের নাম করেই কিন্তু আমাদের দেশে এক ধরনের গণতন্ত্রহীন এবং ললেসনেস, যেটাকে আমরা আইনের পরিভাষায় বলি, একটা আইনহীনতা। আমরা আগে শুনতাম বিচারহীনতা, এখন দেখছি আইনহীনতা, ললেসনেস, এইরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় এবং যেটি ভবিষ্যতে গণতন্ত্র নির্মাণের ক্ষেত্রে এবং দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে সামনে চলে আসে। বিষয় রয়েছে যে ওয়াশিংটন এক্সামিনারে কিন্তু একটা আর্টিকেল এসেছে, নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন হয়তো, সেখানে তারা ইঙ্গিত করে বলেছে যে বাংলাদেশ আফগানিস্তানের পথে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। আসলে এই ধরনের যে শিরোনাম, মানে ইজ বাংলাদেশ আফগানিস্তান, মানে এটা আসলে কী মিন করছে? আপনি যেটা ধর্মীয় উগ্রবাদের যে বিষয়টি আপনার সামনে আনলেন এবং ইন্টারন্যাশনাল যেসব আর্টিকেল আসছে, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখেন, রাজনীতিতে যোগসূত্র বলে একটি কথা আছে। আপনি দেখেন যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মিডিয়া না, বা শুধু আমার কথা না, আমি যে আজকে উগ্রবাদের কথা বলছি, বিষয়টা কিন্তু শুধু আমার একার কথা না। আজকের দৈনিক পত্রপত্রিকা খুলে দেখেন যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বিএনপি যে ইফতার পার্টি আয়োজন করলো, সেই ইফতার পার্টিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বললেন? তিনি বললেন যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যদি মাথাচাড়া দেয় তাহলে গণতন্ত্রের কবর রচনা হবে এবং তিনি সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখলেন এই উগ্রবাদ যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না ওঠে। অপরদিকে আমরা যদি অতিরঞ্জিত কথাগুলো বাদও দেই বা তথ্যবিহীন বস্তুনিষ্ঠ নয় এমন কথাগুলো যদি বাদও দেই, তাহলেও দেখবেন তুলসী গাবার্ডের সুরেও কিন্তু সেই উগ্রবাদেরই কথা। আপনি যে ওয়াশিংটনের যে আর্টিকেলের রেফারেন্স দিলেন, সেখানেও কিন্তু সেই উগ্রবাদের কথা। তাহলে আপনি দেখেন কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বা ওয়াশিংটন পোস্টের আর্টিকেলের কথা এবং আমাদের দেশ এবং আমাদের দেশে যারা পয়সা দেয়, দাতা দেশ, তাদের যে অবজারভেশন, তাদের যে পর্যবেক্ষণ, সকলের কথা কিন্তু ওই জায়গায় গিয়ে ঠেকছে। তাহলে আমাদের দেশের একটা প্রবণতাকে তারা চিহ্নিত করেছেন। বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে বা আগামীকাল হয়ে যাচ্ছে সে কথা আমি বলছি না, কিন্তু প্রবণতাটা কিন্তু ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর বলেই কিন্তু তারেক রহমানের মতো ব্যক্তি যারা কিনা জামাতের মতো দলকে সাথে নিয়ে দীর্ঘদিন একসাথে চলেছে, তারাও কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে ধর্মীয় উগ্রবাদ থেকে সাবধান। এখন জামাত কি ধর্মীয় উগ্রবাদকে তারা কি প্রশ্রয় দিচ্ছে? এখন দেখেন, জামাতের আপনি যেটা বললেন যে জামাতকে সাথে নিয়ে বিএনপি বা তারেক রহমান তারা যৌথভাবে দল পরিচালনা করেছে বা অ্যালায়েন্স পরিচালনা করেছে, এর আগে করেছে, তো সেই আপনার বক্তব্যের সূত্রধর কি তার মানে কি জামাত কি ধর্মীয় উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ত?
তাদের মধ্যে সেই সিমটমগুলো আছে বলেই কিন্তু তারেক রহমান সাহেব এই কথাগুলো বলেছেন। আমি বলছি যে প্রবণতা, সিমটমগুলোর কথা। এবং দেখেন আজকে বিএনপি জামাতের অবস্থান কিন্তু পরস্পর বিরোধী। সব সংস্কারেরই নানান ধরনের পর্যায় থাকে। ইলেকশনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন সেটি মোটা দাগে এক ধরনের সংস্কার, এবং সেটার জন্য খুব বেশি সময় লাগার কথা না, এতদিনেই সেটা হয়ে যাওয়ার কথা। এবং আপনি দেখেন যে গত কয়েকদিন আগে পত্রিকায় এসেছে যে ইলেকশন কমিশন তারা এখন বলছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যে আপনারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন এটা দিয়ে নির্বাচন করা সম্ভব না। অর্থাৎ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচনী এলাকা পুনর্গঠন ইত্যাদি নানান বিষয়ে তারা বলছে যে যে বিধিবিধান এই সংস্কারে আনা হয়েছে এ দিয়ে নির্বাচন করা যাবে না। মানে অভিজ্ঞতার যে অভাব, অর্থাৎ পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের অভাব, সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে। এবং একই সঙ্গে যে ইনক্লুসিভনেসের কথা বলে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে। আপনি দেখেন আজকে এটা মার্চ মাস, স্বাধীনতা দিবসের মাস, মুক্তিযুদ্ধের মাস। সেই মাসে আপনি কি মুক্তিযুদ্ধকে ইনক্লুসিভ করার, অর্থাৎ মুভমেন্টের স্পিরিটের মধ্যে আনার কোনো বয়ান আমরা কি সরকারের কাছ থেকে পাচ্ছি? শোনা যাচ্ছে একজন নাকি বলেছেন, এক উপদেষ্টা, যে তারা আনন্দের মুডে নাই, হ্যাঁ, এই জন্য তারা কুচকাওয়াজ, প্যারেড ইত্যাদি করবেন না। কিন্তু সারা বিশ্বে যে কোনো জনযুদ্ধের কুচকাওয়াজ হলো সেনাবাহিনীর ঐক্য সুদৃঢ় করা এবং দেশপ্রেমকে আরো ঊর্ধ্বে তুলে ধরা, এবং জাতি ধর্ম নির্বিশেষে একটা ঐক্যের প্রতীক হিসেবে হলো কুচকাওয়াজটা হয়। সেটাকে তারা আনন্দ ফুর্তি হিসেবে দেখছেন। এই যে মানসিকতা, এই মানসিকতার মধ্যেই বোঝা যায় যে আপনি যখন জাতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে যখন আপনি রিসেট বাটন মেরে দেন, তখন কিন্তু প্রশ্ন জাগে যে আদৌ কি আপনি সংস্কার চান, আদৌ কি আপনি নির্বাচন চান?